শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, my friends. Hope I am audible. Hope I am audible. I am audible. Hope I am audible. Am I audible? Hope I am audible. Yes, I am audible. আমি আজ তিনটে পার্টে আপনার সঙ্গে কথা বলবো। আগামীকাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আমি প্রথম এপিসোডে যেটা বলবো যে আধ্যাত্মিকতা, সুভাষচন্দ্র, নেতাজি, মহাকাল, এই বিষয়ে একটা জিনিস আমি দেখছি, সারা জীবন ধরে একটা জিনিস দেখছি। জীবনের আমার প্রায় 55 বছর ধরে আমি এই বিষয় নিয়ে পড়াশুনো করছি এবং অনেকটা গভীরভাবে একটা জিনিস প্রথম প্রায় 20 বছর খুব বেশি আপ্লুত ছিলাম নেতাজির এই মূর্তিতে। তিনি ওয়ারিয়ার, তিনি কমান্ডার ইন চিফ, সামরিক মূর্তির দিকে আকর্ষণটা বেশি ছিল। Am I audible? Anyone can give a click. I'll see anyone. কিন্তু সেই যে রূপটাই তার পূর্ণাঙ্গ রূপ নয়। নেতাজিকে বুঝতে গেলে নেতাজির বেডরকটা জানতে হবে। এই পৃথিবীর যত কনস্ট্রাকশন আছে, যত এন্টিটি আছে, যত বিইংস আছে, যত সত্তা আছে, সবকিছুর একটা প্রিন্সিপাল সুর থাকে। দ্য প্রিন্সিপাল সুর, যেটা ডোমিনেন্ট প্রিন্সিপাল সুর, সেইখান থেকে অন্যগুলো উচ্চারিত হয়, সেগুলো সেকেন্ডারি বা টার্সিয়ারি। এই পৃথিবীতে কেউ শুধু দার্শনিক, কেউ লেখক, কেউ গায়ক, কেউ ভাবুক, কেউ বিপ্লবী। নেতাজির সত্তার মধ্যে স্ট্রংগেস্ট কম্পোনেন্ট কোনটা? সব্যসাচী, থ্যাংক ইউ। স্ট্রংগেস্ট কম্পোনেন্ট কোনটা? হিজ প্রথম জীবনে বালক সুভাষচন্দ্র, বিদ্রোহী, সুবি, দেন সুভাষচন্দ্র, তারপর দেশনায়ক সুভাষচন্দ্র, তারপর নেতাজি, তারপর মহাকাল। এই যে বিভিন্ন পর্যায়ে মূল সুরটা কি? কোন জায়গা থেকে তার জীবনের শক্তিটা উচ্চারিত হচ্ছে? মনে রাখবেন, এই পৃথিবীর যত কিছু বিইংস, যত কিছু ইন্ডিভিজুয়ালস, যত কিছু কনস্ট্রাকশন, তাদের স্ট্রেংথ যদি এক্সটার্নাল হয়, সেটা বহুদিন স্থায়ী হয় না। দি মোমেন্ট দ্য এক্সটার্নাল সোর্স অফ এনার্জি ইজ কাট অফ, তখন সেগুলো কোলাপস করে। Only the construction and being survives only when the source of energy is inside. যেমন the sun itself, the stars, there the nuclear fusions are taking place. Energy is being generated there. Source is inside. Sun is not energetic by taking energy from outside. It is creating energy, its source is inside. Moon
ইজ রিফ্লেক্টেড উইথ রিফ্লেক্টেড লাইট। মনে রাখতে হবে এটা। এই মানুষটার সোর্স এত বড়, এই যে জীবনের সুবিপর্যায়, সুভাষচন্দ্র পর্যায়, দেশনায়ক সুভাষচন্দ্র, নেতাজি, মহাকাল, এই সব পর্যায়ে এত বাধা বিপত্তি, এত শত্রু, তার টিকে থাকবার, বেঁচে থাকবার, তার এগিয়ে চলবার সমস্ত কিছু বাধা বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার শক্তির উৎস কোথায়? সেই শক্তির উৎস তার আধ্যাত্মিকতা, দি স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি ইজ দ্য বেডরক অফ দিস পারসন। তিনি বিদ্রোহী, তিনি ওয়ারিয়ার, জেনারেল, স্টেটসম্যান, পলিটিশিয়ান, কংগ্রেস প্রেসিডেন্ট, স্পিরিচুয়ালিস্ট, সাধক, কখনো ভক্ত, কখনো বৈষ্ণব, কখনো শাক্ত, কখনো শৈব। সবকিছুর পেছনে তার আধ্যাত্মিকতা, দ্য স্পিরিচুয়ালিটি। এবং সেই স্পিরিচুয়ালিটি হচ্ছে ভারতবর্ষের আদি সনাতন। এই স্পিরিচুয়ালিটির মূল কথা হচ্ছে প্রকৃতির সঙ্গে নিজের সংযোগটাকে, দি আম্বিলিক্যাল কর্ডটাকে উপলব্ধি করা, নিজের উৎস, নিজের শক্তির সন্ধান এই প্রকৃতির মধ্যে, নিজের মধ্যে সন্ধান করা, নিজের জীবাত্মার সঙ্গে বিশ্ব আত্মার, ব্রহ্মাণ্ডের আত্মা, পরমাত্মার যোগাযোগটা উপলব্ধি করা, আবিষ্কার করা। এটা ভারতীয় আধ্যাত্মিকতার মূল সুর। এবং আধ্যাত্মিকতার একটা দিকে আছে দেশপ্রেম, মানবপ্রেম। সেই দেশপ্রেম, মানবপ্রেমের জন্যেই তিনি শক্তির উপাসক। শয়তানের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য শক্তির উপাসনা করতেই হবে, তাই তিনি শাক্ত। আবার তিনি প্রেমিক মানুষ, কারণ সবাইকে ভালোবাসা। তারই কথায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল হচ্ছে ভালোবাসা, প্রেম। নেতাজি সুভাষচন্দ্রের নিজের কথা, একদম তার কিশোর বয়সের কথা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল হচ্ছে প্রেম। তিনি প্রেমিক, তিনি বৈষ্ণব। আবার তিনি শাক্ত, তিনি দুর্গা কালীর উপাসক। তিনি শৈব, তিনি মহাজ্ঞানী, ধ্যানস্থ মহাজ্ঞানী, তিনি শৈব। পরে তার লেখা থেকে আমি এই কথাগুলোতে আসব। তার যেমন তিনি যোগী, যোগী, তিনি বালক বয়সেই যোগ করতেন সবার অলক্ষ্যে। কারণ তার স্পিরিচুয়াল লাইফটাকে তিনি জনগণকে দেখাতে চাননি, বাড়ির লোককেও দেখাতে চাননি। কারণ তার কথায় স্পিরিচুয়াল লাইফটা সম্পূর্ণ একদম নিভৃতে করতে হবে, ব্যক্তিগত, দেখানোর কিছু নেই। আবার পলিটিক্যাল লাইফে যখন তিনি পলিটিক্সে আছেন, তার স্পিরিচুয়াল লাইফ তো কন্টিনিউটি চলছে, কিন্তু স্পিরিচুয়ালিটির একটা আউটার কোর্টে আছে রিলিজন। এই রিলিজনের সঙ্গে পলিটিক্সের কোনো উনি মিশ্রণ করতে চাননি। তাই ওনার জীবনের রিলিজিয়াস বিলিভস অ্যান্ড স্পিরিচুয়ালিটি কখনো উনি অপরকে দেখিয়ে করেননি। তিনি রাইটার, তিনি প্যাট্রিয়টস, তিনি ন্যাশনালিস্ট, তিনি স্টেটসম্যান, তিনি মিলিটারি জেনারেল। সব কিছুর পেছনে তিনি স্পিরিচুয়ালিস্ট। ভারতবর্ষের স্পিরিচুয়ালিটিতে, যেখানে বেদান্ত, যেখানে বেদ, উপনিষদ, এখানে কি নেই? আছে অল সায়েন্সেস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, মেটালার্জি, এভিয়েশন সায়েন্স, সার্জারি, মেডিসিন, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এই সব কিছু পার্ট অফ আওয়ার স্পিরিচুয়াল টেক্সট। সত্যিকারের আধ্যাত্মিক মানুষকে, ভারতীয় যারা আধ্যাত্মিক মানুষ, যারা সনাতনী, এগুলো সব
বুঝতে হয়, পড়াশুনো করতে হয়, জীবনে প্র্যাকটিস করতে হয়। তিনি একটা কথা, তিনি যোগী, তিনি বাল্য বয়স থেকেই যোগী। আমি পড়ে শোনাবো তার অটোবায়োগ্রাফি থেকে। তিনি 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 সেবক, তিনি সেবক বাল্য বয়সেই। মহানদীর, কটকের পাশে মহানদীর দুধারে গরিব মানুষদের জন্য তার প্রাণ কাঁদত। তিনি বাড়ির লোককে না জানিয়ে অলক্ষ্যে সেখানে চলে যেতেন। কোথাও পক্স হয়েছে, কোথাও কলেরা হয়েছে, বন্ধুদের নিয়ে চলে যেতেন, তাদের সেবা করতে চলে যেতেন। কয়েকদিন তাকে পাওয়া যেত না বাড়িতে, বাড়ির লোক খুঁজত, কারণ জানিয়ে গেলে তাকে তো যেতে দেবে না। তখন কটক শহরের একদম ভেরি প্রমিনেন্ট ফ্যামিলি। হ্যাঁ, বাবা তখন গভর্নমেন্ট প্লিডার, রায় বাহাদুর, যেতে দেবে না। এবং কটক শহরের দুধারে, মহানদীর দুধারে যত সাধু সন্ত আছে তাদের আগ্রায় চলে যেতেন লুকিয়ে, গুরুর সন্ধানে। আধ্যাত্মিকতার পরে এই প্রেম তার বাল্য বয়স থেকে, পরবর্তী পর্যায়ে আসছি তার কলেজ লাইফেও তাই। এবার তিনি রহস্যময় কেন, আমি আধ্যাত্মিকতার ওনার রাইটিংস থেকে পরে পরপর আমি বলে যাব কতগুলো কথা। এই জায়গাগুলো না জানলে, এই যে কিছু মানুষ নেতাজি নেতাজি করে যাচ্ছে, হাউ কনফিউজ দে আর। কনফিউশন কেন তারা? কারণ নেতাজির বেডরকটাকে, রুটটাকে জানে না। আবার তারা নেতাজি মিস্ট্রি নিয়ে কথা বলে যাচ্ছে, হাউ কনফিউজ দে আর। কারণ নেতাজির বেডরকটা না জেনে সেখানে গেলেই তো মহা ঝামেলা হয়ে যায় না, মূলটা জানতে হবে। একই সঙ্গে বিয়ের গল্পও বলবো, আবার মহাকালের তত্ত্বও বলবো, দুটো হয় না, দুটো হয় না। কারণ কনফিউশনস, কনফিউশনস কেন? কারণ নেতাজির যে আসল সোর্সটাকে না জানা, না জানার চেষ্টা করা, বা না বুঝতে পারা। এবার আসছি আমি, হ্যাঁ কেন, কেন তিনি রহস্যময়। একটা দিক, হি ইজ এ স্পিরিচুয়ালিস্ট ম্যান। তার স্পিরিচুয়াল প্র্যাকটিস হি ক্যান নট এক্সপোজ টু দ্য পাবলিক, টু দ্য ফ্যামিলি মেম্বার্স ইভিন। দ্যাট প্র্যাকটিস ইজ পার্সোনাল অ্যান্ড ইন সেক্রেসি। এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের প্র্যাকটিস। যেহেতু তিনি পলিটিশিয়ান, স্টেটসম্যান, ন্যাচারালি তার স্পিরিচুয়াল প্র্যাকটিস, তার রিলিজিয়াস প্র্যাকটিস, হি ক্যান নট ডিসপ্লে ইট ইন দ্য ফ্রন্ট অফ দি কার্টেন। আরেকটা অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, তার অতি ব্যক্তিগত জীবন, তার মিস্টিরিয়াস স্টেপস এগেনস্ট দ্য ব্রিটিশ, ওয়ার্ল্ডের মাইটিয়েস্ট ফোর্স, it must not be exposed. If that is exposed, তাকে ব্রিটিশের পক্ষে টার্গেট করা সহজ। তার প্ল্যানস, তার মিস্টেরিয়াস স্টেপস অ্যান্ড জার্নিজ হি মাস্ট কিপ ইন সেক্রেসি। কারণ তার বিরুদ্ধে যে শত্রু দেশের ভেতরে এবং বাইরে, এক্সটার্নাল ইন্টারনাল, তারা অনেক বেশি মাইটি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, পলিটিক্যালি অনেক মাইটি। স্ট্র্যাটেজিক্যালি he is bound to be secretive. Everything cannot be exposed. For protection of his strategy, of his plans for this country, and also for himself. এবার আমি পরপর, আমি আসলে আমি এটা একটা ইন্ট্রোডাকশন দিয়ে গেলাম। এটা নিয়ে দিনের পর দিন বলা যায়। আমি আর এটা নিয়ে, কতক্ষণ হয়ে গেল, বোধহয় 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি পরপর আমি প্রথমে চলে যাব আমি নেতাজির অটোবায়োগ্রাফিতে, ইন্ডিয়ান পিলগ্রিম, ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, পেজ 16-এ একটু কথা আমি পড়ে যাব। নিজের লেখা, এটাই অরিজিনাল লেখা। কারণ ইন্ডিয়ান পিলগ্রিমটা ইংরেজিতেই অরিজিনাল লেখা, আর ওর যে বাংলাটা ভারত পথিক, এটা হচ্ছে বাংলা অনুবাদ। এটা আমাদের সিনিয়র একজন এটা অনুবাদ করেছেন। এটা আমি একটু তার অরিজিনটা,
উইথ প্লাস তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডটা। টু কাম ব্যাক টু আওয়ার স্টোরি, the Boses who migrated to Kodalia must have been living there for at least 10 generations, for their genealogical tree is available. My father was 13th in descent from the Purandar Khan and 26th from Dasharat Bose. My grandfather Horonath had our sons Yadunath, Kedarnath, Devendranath and Janakinath, my father. Though by tradition our family was Sakto, Horonath was a pious and devoted Vaishnava. The Shakto, তারপর বৈষ্ণব, সমস্ত ট্র্যাডিশনস চলছে। The Vaishnavas being generally more non-violent in temperament, Horonath stopped the practice of goat sacrifice. At the annual Durga Puja, worship of God as divine energy in the form of mother, which used to be celebrated with great pomp every year, Durga Puja being the most important festival of Hindus of Bengal. This innovation has been honored till the present day, though another branch of the Bose family living in the same village still adheres to the goat sacrifice at the annual festival. আমি বলে রাখি, এই যে অর্থাৎ কোদালিয়াতে ওদের ফ্যামিলিতে গোট স্যাক্রিফাইস বন্ধ হয়ে গেল, কিন্তু দুর্গাপূজা চলছে। আবার জানকীনাথের যে বাড়ি আপনারা যারা দেখেছেন, আপনারা এতে কটকে দেখবেন ঢুকতেই গেটের কাছে একটা বাঁ দিকে একটা ছোট্ট মন্দির আছে, দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা হচ্ছে ওনার মায়ের পুজোর জায়গা, মায়ের দেবী, শক্তির উপাসক দুর্গা। এই দুর্গা কালী যে মহাকাল পর্যায়ে বারে বারে বলে গেছে, দুর্গা কালী একদম দুর্গা, শক্তির উপাসনা। মন্দিরটা এখনো আছে। মনে রাখবেন, সুভাষচন্দ্র বাল্য জীবনে এই যে স্পিরিচুয়াল ট্রেডটা, এটা তার ইন্টারনাল, এটা 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 ইনবর্ন। সেটাকে আবার এনকারেজ করেছে তার মায়ের স্পিরিচুয়ালিটি। আর জীবনের ডিসিপ্লিন, যে কোনো স্পিরিচুয়াল লাইফ মাস্ট বি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা পেয়েছেন ওনার বাবার কাছ থেকে, জানকীনাথ। আর যে কোনো স্পিরিচুয়ালিস্টের মূল কথাটা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকৃতি, যে শক্তির, তার সঙ্গে নিজের কমিউনিকেশনটাকে ডিসকভার করা এবং অ্যাপিল করা, সেখান থেকে শক্তি আহরণ করা। এই প্রকৃতি প্রেমটা, লাভ ফর দি নেচার, এটা শিখেছেন তার শিক্ষক ফ্রম বেণীমাধব দাস। আবার ক্লিয়ার করে নিন, তাহলে মায়ের কাছ থেকে স্পিরিচুয়ালিটি, বাবার কাছ থেকে ডিসিপ্লিন, আর শিক্ষক বেণীমাধব দাসের কাছ থেকে প্রকৃতি প্রেম। এগুলো আপনারা ভলিউমসগুলো খুলেই পেয়ে যাবেন। এবার আমি আসছি আর একটা জায়গাতে, ওনার একটা জায়গাতে ছোট্ট করে আমি আরেকটা জায়গাতে, এবার আমি ওটা একটু লোভ সামলাতে পারছি না, যেটা হচ্ছে ওনার, কারণ প্রথম অরিজিনাল আমি ইংরেজি ভলিউমটা থেকে একটু লাইন পড়তে লোভ হচ্ছে, কারণ ওনার অরিজিনাল ইংরেজিতে লেখা। আবার একটা পেজ খুলছি, পেজ নাম্বার 53। উনি লুকিয়ে লুকিয়ে ধ্যান করতেন, একদম সে উপরের চিলেকোঠাটা এখনো আছে কটকে, সবার অজ্ঞাতে অলক্ষ্যে রাতের অন্ধকারে মধ্যরাত্রে বসে সেখানে লুকিয়ে ধ্যান করতেন। তিনি ধ্যানী, তিনি শিব, শৈব ধ্যানী। ধ্যানের মধ্যে নিজেকে আবিষ্কার করা, বিশ্ব ব্রহ্মাণ্ডের অতীত বর্তমান সম্বন্ধে স্বপ্নে নিজের ধ্যানের মধ্যে বোঝা, দেখা। শিবকে বলা হয় সমস্ত জ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের আধার। যেমন দুর্গা কালী হচ্ছে শক্তির আধার। এবার আসছি আমি, এবার একটা ঘটনা বলি, তো নিজের লেখা ল্যাঙ্গুয়েজটাকে পড়ি, তারপরে আমি বাংলায় আবার পড়ে শোনাবো। The first time
I resolved to sit down in yogic fashion. The problem was how to do it without being seen and how to face ridicule should I be discovered during the act. এই ধ্যান করছি লোকে দেখতে পায় তো রিডিকুল করবে আমাকে, সুতরাং সাবধান। মাঝরাতে একদম ছাদের চিলে কোঠায় বসে, সেখানে ঘরে যেখানে ওনার আলাদা থাকার জায়গা ছিল ছোটবেলা, সেই ঘরে অন্ধকারে বসে বসে ধ্যান করতেন। দি বেস্ট থিং ওয়াজ টু অ্যাটেম্প্ট ইট ইন দ্য ডার্ক আফটার দি সানসেট, অ্যান্ড সো আই ডিড, বাট আই ওয়াজ আলটিমেটলি সিন ওয়ান ডে, দ্যাট ইজ ওয়ান নাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ এ টিটার, মানে একটা কমোশন তৈরি হলো। কীরকম? ওয়ান নাইট হোয়াইল আই ওয়াজ মেডিটেটিং ইন সেক্রেট, the maid happened to come in to make the bed and bumped against me in the dark. রাতের অন্ধকারে যখন সে বিছানাটা তৈরি করতে আসে, মশারি টাঙাতে এসছে, ব্যাস ওর উপরে, ও তো ধ্যান করছে অন্ধকারে, পা পড়ে গেছে, সে তো একটা বিশাল মাংসপিণ্ডের উপরে পা ফেলে দিয়েছে। হঠাৎ চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, তখন তো বাড়ির লোক সবাই জানতে পারলো। দি ইমাজিন হার সারপ্রাইজ when she found that she had knocked against a lump of flesh. এটা একটা বিশাল মাংসপিণ্ডের উপরে হাত পা ফেলে দিয়েছে। কি ল্যাঙ্গুয়েজ দেখো! she found that she had knocked against a lump of flesh. সবাই জানতে পারলো এবার ব্যাপারটা। এবার আমি আসছি এর বাংলা তর্জমাতে আসছি। আমি কোথায় আসবো? এবার আসবো আমি একটা জায়গাতে, যেটা হচ্ছে কোথায় রাখলাম, ভারত পথিক যেটা তখন বাংলা ট্রান্সলেট করেছিলেন খুব বিখ্যাত ব্যক্তি, কিন্তু আমার যদিও বাংলা ট্রান্সলেশনটা কয়েকটা জায়গাতে মনে হয়েছে ঠিক নট আপ টু মার্ক। ওনার লেখার যে লেভেলে ইংরেজিতে, তার প্রপার তর্জমা হয়নি। হ্যাঁ, এটা বলছি, সেও যিনি ট্রান্সলেট, তিনিও খুব বিখ্যাত ব্যক্তি, প্রফেসর দেবপ্রসাদ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই বাংলা কনভার্সনটা করেছিলেন, তার নাম ভারত পথিক। কিন্তু অনেক জায়গাতে আমার পছন্দ হয়নি, তাই মনে হয়েছে পরবর্তীকালে যখন এই বইটা আবার রিপ্রিন্ট হবে, আই উইল ট্রাই টু কারেক্ট সাম ওয়ার্ডস। প্রপার যে গ্র্যাভিটি, যে ডেপথ ওনার কিছু কিছু ইংরেজি শব্দে আছে, সেটা বাংলায় তর্জমা প্রকারলি আসেনি। যাই হোক, যিনি করেছেন তিনিও খুব পণ্ডিত মানুষ। এবার আসছি আমি বাংলায়। এটা হচ্ছে পেজ নাম্বার 52। আমার স্কুল জীবনের কথা ভাবলে বুঝতে পারি অনেকেই আমাকে সে সময় অত্যন্ত খামখেয়ালি, বেয়াড়া প্রকৃতির বলে মনে করতেন। আমার অভিভাবকেরা এবং স্কুলের শিক্ষকরা সকলেই খুব আশা করেছিলেন প্রবেশিকা পরীক্ষায় আমি খুব ভালো করব, স্কুলের নাম রাখব। কিন্তু আমি যখন লেখাপড়া ছেড়ে সাধু সন্ন্যাসীদের নিয়ে মেতে উঠলাম, তখন তাদের নিরাশ হওয়া ছাড়া গত্যন্তর রইল না। আমার উপর বাবা মায়ের অনেক আশা ভরসা ছিল, কাজে আমার এই পরিবর্তনে তাদের অবস্থা কীরকম দাঁড়িয়েছিল সেটা সহজেই অনুমেয়। আমি এসব জিনিসকে মোটেই আমল দিতাম না, আমার কাছে আদর্শটাই তখন সবচেয়ে বড়। কোনো প্রকার বাধা নিষেধেই আমি মানতাম না। বাধা পেলে আমার জেদ আরও বেড়ে যেত। বাবা মা ভাবলেন স্থান পরিবর্তন করলে হয়তো আমার এইসব খামখেয়ালিপনা কমে যাবে, অতএব আমাকে কলকাতায় পাঠানো স্থির হলো। প্রবেশিকা পরীক্ষা দিলাম। যখন ফল বেরোলো, দেখা গেল আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। বাবা মা স্বভাবতই অত্যন্ত আনন্দিত হলেন। তারপরে আমি কলকাতায় চলে এলাম। মনে রাখবেন, সুভাষচন্দ্র ওয়াজ নেভার এ বুকওয়ার্ম। সমাজসেবা, সামাজিক কাজ, ধ্যান, ওইসব নিয়ে ঘুরে বেড়াতেন। পড়াশুনো, হি ওয়াজ নট এ বুকওয়ার্ম। তা সত্ত্বেও মনে রাখবেন, হি স্টুড সেকেন্ড। মনে রাখবেন, তখন স্কুল লিভিং এই যে এক্সামটা আন্ডার প্রেসিডেন্সি কলেজ, মনে রাখবেন তখন এই প্রেসিডেন্সি কলেজের এই পরীক্ষাটা ছিল, তার পরিধি ছিল আজকের দুই বাংলা, বার্মা, আসাম, আজকের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত জায়গার ছেলেরা এই পরীক্ষায় বসত। তার মধ্যে হি স্টুড সেকেন্ড। সুতরাং সাবধান। এই মানুষটা, এই প্রতিভা, ভারতবর্ষের আপনারা যত মানুষ দেখেছেন, সকল লিডার্স, অল আর সিউডো হিরোজ।
ট্রু হিরোজকে আমরা হারিয়েছি, আমরা আমরা বুঝতে বুঝতে পারিনি। হুম, এই প্রতিভাতার। হ্যাঁ, এবার আমি আসছি না আর 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 এখান থেকে এবার আরেকটা জায়গা আমি একটু পড়ে থেমে যাব, আমি এবার চলে যাব অন্য ভলিউমসগুলোতে। আমার দার্শনিক বিশ্বাস, এই বই একটা বাংলা। 1917 সালে আমার সঙ্গে এক জেসুইট পাদ্রির ঘনিষ্ঠতা হয়। উভয়ের Am I audible? Am I audible? Am I audible? রাজা মিত্র, Am I audible? 1917 সালে আমার সঙ্গে এক জেসুইট পাদ্রির ঘনিষ্ঠতা হয়। উভয়ের সমজ্ঞাতব্য বিষয় নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হতো। ইগনেসিয়াস লয়েলা প্রবর্তিত এই জেসুইট পন্থার মধ্যে অনেক কিছু আমার মনকে টানত, যেমন দারিদ্র্য, ব্রাহ্মচর্য, আনুগত্যের প্রতিজ্ঞা। অন্যান্য জেসুইটদের মতো এই পাদ্রির মনে কোনো গোঁড়ামি ছিল না, হিন্দু শাস্ত্রেও তার দখল ছিল। আমাদের আলাপ আলোচনায় তিনি স্বভাবতই জেসুইটপন্থী খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে কথা বলতেন। আমি দাঁড়াতাম শঙ্করাচার্যের বেদান্ত মতের দিকে। আমি শঙ্করের মায়াবাদের সমস্ত নিগূঢ় তত্ত্ব বুঝতাম না, কিন্তু মোটামুটি কথাটা বুঝতাম, অন্তত তখন মনে করতাম যে বুঝি। একদিন তর্কের মধ্যে পাদ্রী আমার দিকে ফিরে বললেন, শঙ্করের বিচার ন্যায়ের দিক থেকে চূড়ান্ত, তা মানি, কিন্তু অত উঁচু ভিত্তিতে জীবনকে তোলবার ক্ষমতা যাদের নেই, তাদের জন্য আমরা শ্রেষ্ঠ ধর্মের আগের ধাপটা তৈরি করেছি। এটা আপনারা পড়ে নেবেন, আমি আর ওদিকে বেশি যাচ্ছি না। এবার আমি যাব কোথায় যাব? আমি আর স্মরণীয় বারণীয় সুভাষচন্দ্র থেকে কিছু কোট করব কি? না, অনেক বড় হয়ে যাবে, কারণ আমি বেশিক্ষণ কথা বলবো না। এরপর আরও দুটো চ্যাপ্টার নিয়ে কথা বলবো আমি। কথা বলবো যেটা হচ্ছে একটা জায়গায় একটা জায়গায়। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে অশোক? হ্যাঁ, আমি দেশবন্ধু সম্বন্ধে লিখতে গিয়ে যে কথাগুলো বলেছেন, তোমরা দেশবন্ধু সম্বন্ধে সুভাষচন্দ্রের লেখাগুলো তোমরা পড়লে দেখবে তুমি এখানে কতগুলো কথা আছে। এই কথাগুলো যারা দেশবন্ধু সম্বন্ধে বলছেন, এটা প্র্যাকটিক্যালি নিজের জীবনের রিফ্লেকশন, জীবনের রিফ্লেকশন। এটা দেশবন্ধুর মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন, তাই লেখাটা সম্ভব হয়েছে। যদিও অ্যাপারেন্টলি মনে হচ্ছে দেশবন্ধুর সম্বন্ধে লিখছেন, এই নিজের সম্বন্ধে তো নিজের সত্তার রিফ্লেকশন হয়ে গেছে লেখার মধ্যে। কিরকম? কর্মবীর দেশবন্ধু ছিলেন ধর্মজগতে বৈষ্ণব। আপাত দৃষ্টিতে বুঝতে পারা যায় না যে ব্যক্তি এত বড় ব্যারিস্টার, এত বড় তার্কিক, এত বড় বাগ্মী, এত বড় কর্মী, সে কি করে প্রেমিক বৈষ্ণব হয়। কিন্তু আর কেউ জানুক বা না জানুক, বাঙালি মাত্রেই জানে যে পণ্ডিত কুলাগ অগ্রগণ্য তর্ক চূড়ামণি, অখিল শাস্ত্র পারাঙ্গম জগন্নাথ নন্দনী প্রেমাবতার গৌরাঙ্গের পরিণতি হয়েছিল। বিষ্ণুপাদ দর্শনে তার প্রেমাশ্রু বন্যায় সাংখ্য ও ন্যায়শাস্ত্র ভেসে গিয়েছিল। আমরা যদি একবার চিন্তা করে দেখি যে কি কারণে, কি উপায়ে, কি কৌশলে দেশবন্ধু এত বড় তার্কিক, বাগ্মী ও ব্যবহারজীবী হতে পেরেছিলেন, তাহলে বুঝতে পারব তার পক্ষে বৈষ্ণব ধর্ম গ্রহণ করা কি করে সম্ভবপর হলো। তার জীবনের স্রোত একবার কোন দিকে ফিরলে আর উজান বইত না। জীবনে যখন যে আদর্শ গ্রহণ করতেন, সমস্ত জীবনটাকে সেই আদর্শের দ্বারা ভরে নেওয়ার চেষ্টা করতেন। এটা বড় করে একটা জায়গায় আমি বলেছিলাম, যেটা হচ্ছে একটা বলেছিলাম যে মনে রাখতে হবে একজন কে জীবনের সবকিছু ত্যাগ করতে পারবে, কে জীবনের সব ত্যাগ করতে পারবে। একটা দেশের জন্য, মানুষের জন্য সব ত্যাগ কে করতে পারবে?
তার প্রথম শর্ত হচ্ছে সে মানুষকে, দেশকে, বিশ্বমানবকে ভালোবাসে। এই ভালোবাসা ছাড়া ত্যাগ আসে না, এই ত্যাগ আসবে না। আবার এই যে সবার জন্য এই যে ত্যাগ, এই যে ভালোবাসা, অবশ্যই তাদের রক্ষা করার প্রয়োজন আছে, টু প্রোটেক্ট দেম। তাই তাকে শক্তিশালী হতে হবে। হি হ্যাজ টু বি মাইটি, হি হ্যাজ টু প্রোটেক্ট দ্য কান্ট্রি, পিপল অ্যান্ড দি হিউম্যানিটি from the aggression of the ugly persons, notorious persons, criminals. তাকে শক্তি সাধনা করতে হবে, তাই তিনি শাক্ত। আর এই শক্তি সাধনার এবং জনগণের জন্য করা ত্যাগ করতে গেলে তাকে জ্ঞানী হতে হবে। তাই তিনি শৈব, তাকে জ্ঞানী হতে হবে, তাই তিনি শৈব। তাকে শক্তিশালী হতে হবে, মাইটি হতে হবে, তাই তিনি শাক্ত, তিনি কালী দুর্গার উপাসক। তাকে প্রেম ভালোবাসা হচ্ছে থেকেই তার সব কিছু এই কোয়ালিটিসগুলোর উৎস। তাই তাকে প্রেমিক তো হতেই হবে, একদম প্রাইমারি। তাই একটা জায়গায় সুভাষচন্দ্র লিখছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে আছে প্রেম। প্রেম, বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে আছে প্রেম, সুভাষচন্দ্রের কথা। এবার আমি আসছি অন্য জায়গাতে আসছি। আচ্ছা, এবার আমি আসছি একটা জায়গাতে, আমি এত কিছু করা যাবে না, আমি একটা জায়গাতে আসছি। এবার আমি একটা জায়গা থেকে দেবদেবীদের সম্বন্ধে ওনার, কারণ দেবদেবীরা এটা নয় যে দুর্গার ওই এতগুলো হাত এতগুলো পা, দিস ইজ নট দুর্গা। এটা আমাদের একটা, কারণ মানুষ অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে পারে না। মানুষ সবসময় নিজেকে নিজের চিন্তাকে, ধ্যানকে কনসেন্ট্রেট করতে গেলে ইন ফ্রন্ট অফ হিম একটা অবজেক্টকে রাখতে হবে। থ্রু দ্যাট অবজেক্ট he will be able to concentrate, and the moment there the concentration power comes, and concentration comes, you need no model. Your concentration, your meditation, your thinking will automatically go beyond that model. এই কালী, দুর্গা, শিব, তারা সত্যি এই শক্তিগুলো একটা, এগুলো শক্তির এক একটা প্রকাশ। এইগুলোকে এই মডেলের না রাখলে we cannot concentrate, we cannot perceive that. For that perceptions, এই যে এই 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 চিহ্নগুলো এসছে, এই মডেলগুলো এসছে, এই আইকনগুলো এসছে to help us to concentrate. The moment we will practice that concentration, এই মডেলসের প্রয়োজন নেই, আইকনসের প্রয়োজন নেই, অটোমেটিক্যালি উইল গো বিয়ন্ড দ্যাট। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। এবার একটা জায়গায় তখন সুভাষচন্দ্র 1933, ইয়েস 33, সুভাষচন্দ্র চলেছেন ইউরোপের দিকে। আইসিএস বাবা রাজি হয়েছে, কারণ ওনার তো আইসিএস হওয়ার কোনো ইচ্ছে ছিল না, অথচ যেতে হবে ইংল্যান্ডে। কারণ ইংল্যান্ডে না গেলে, যার বিরুদ্ধে তার যুদ্ধ পরবর্তীকালে, যে এগেন্স্ট ব্রিটিশ, সেই ব্রিটিশকে তার ঘরে বসে না দেখলে, তার ভালো গুণ, তার মন্দ গুণ, তার উইকনেস না জানলে, সে শত্রুকে না মাপলে, না মেজার করলে, পরবর্তীকালে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ইউ মাস্ট নো দ্য উইকনেসেস, দ্য হোলস, হিজ স্ট্রেংথস অফ দি এনিমি। তাই ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন আছে। অথচ আমি যদি বলি আমি এইটার জন্য যাচ্ছি, বাবা টাকা দেবে না, দাদা টাকা দেবে না। অথচ বাবা চাইতে তুই আইসিএস পড়তে গেলে টাকা দেব, অথবা কম্প্রোমাইজ, কিছুটা ট্যাক্টফুল হতে হলো, ঠিক আছে আইসিএস পড়তে যাব। কিন্তু আইসিএস পড়া তো মূল তার টার্গেট নয়। সেখানে আইসিএসটা পড়েছেন একদম অত সিরিয়াসলি নয়, সেখানে তিনি ইংল্যান্ডের জাতের ক্যারেক্টারটাকে ভালো করে স্টাডি করেছেন, আর মেন পড়াশুনো করেছেন অ্যাপ্লাইড সাইকোলজি। যে অ্যাপ্লাইড সাইকোলজি সম্বন্ধে নিজে বলছেন, এই অ্যাপ্লাইড সাইকোলজি জানলে আমার বন্ধু শত্রু সবার যদি মাইন্ডটাকে না জানি, আমার পক্ষে পরবর্তী স্টেপসগুলো সম্ভব নয়। আমার বন্ধু হলে তাকে জানতে হবে, তার মনের কথা। আমার শত্রু হলেও জানতে হবে। শত্রুর মনের স্ট্র্যাটেজিগুলো না জানলে আমি শত্রুর যুদ্ধ করব কি করে? যেখানে মেটেরিয়ালি, ফিনান্সিয়ালি
এবং সব দিক থেকে তারা অনেক মাইটি। আমাকে জানতে হবে এই স্টাডি। হি হ্যাজ স্টাডিড দেয়ার অ্যাপ্লাইড সাইকোলজি এবং বলছেন যুদ্ধে যদি শত্রুকে আমি সাইকোলজিক্যালি ডিফিট করতে পারি অনেকটা, তাহলে আমার হাফ অফ দি ভিক্টরি ডান। একদম। তার অনেক যুদ্ধই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এবার আসছি আমি একটা জায়গায়, চিঠি গেছে, হ্যাঁ চিঠি, এবার একটা চিঠি গেছে এর কাছে, তার বন্ধু দিলীপ কুমার রায়ের কাছ থেকে, মানে আমাদের কবি দেশপ্রেমিক ডিএল রায়ের ছেলে দিলীপ কুমার রায়ের কাছে, দিলীপ কাছ থেকে একটা চিঠি গেছে। কারণ দিলীপ তাকে জানতে চেয়েছে তোমার দেবদেবী সম্বন্ধে কি কি ধারণা। তার এবার জাহাজে বসে বসে যে চিঠিটা লিখছে সেই ড্রাফটটা, এটা আমি একসময় ইংরেজিতে কনভার্ট করেছিলাম, আমি এটা বাংলা করে এটা একটু একটু অরিজিনাল ইংরেজি ড্রাফটটা আমি জানি না কি ছিল, ডেফিনেটলি ইট ওয়াজ ইন দ্য ইংলিশ। এটাকে আবার তার ইংরেজি ড্রাফটটাকে দিলীপ রায় তার একটা আর্টিকেলে বাংলায় কনভার্সন করেছে, কিন্তু আমি তো সেই অরিজিনাল ইংরেজিটা পাইনি, বাট আই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইংলিশ। এনিওয়ে আমি দিলীপ রায়ের বাংলা করাটা আমি পড়ে শোনাচ্ছি। দিলীপকে চিঠি লিখেছে, তোমার একটি পত্রে তুমি আমাকে শিব সম্বন্ধে আমার মনোভাব জানতে চেয়েছিলে। বলতে কি মন কখনো ঝোঁকে এদিকে কখনো ওদিকে, তাই দুর্গা কালী শিব কৃষ্ণ কাকে যে বরণ করব ভেবে পাই না। আমি অবশ্য জানি যে খতিয়ে সবই অভেদ, এক ও মেবাদ দ্বিতীয়ম, কিন্তু তবু কার্যক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভগবানের কোনো একটি বিশেষ ভাবরূপের অনুরাগী না হয়েই পারি না। আমি লক্ষ্য করেছি যে আমার মনের নানা ভাবাবেশে আমি কখনো বরণ করি শিবকে, কখনো কালী বা দুর্গাকে, কখনো কৃষ্ণকে, দ্য ডিপ্লোম্যাট। শিব শৈব, সমস্ত জ্ঞানের ভাণ্ডার, কালী দুর্গা শক্তির আধার, কখনো কৃষ্ণকে, দ্য ম্যান অব ডিপ্লোম্যাসি। এদের মধ্যে আবার কখনো চাই শিবকে, কখনো শক্তিকে। শিবের পরম যোগীরূপ আমার যে কি টানে মনে। হয়েছে কি জানো, সম্প্রতি গত 4-5 বৎসর মন্ত্রশক্তিতে আমার বিশ্বাস এসেছে। মানে আমার মনে হয় এক একটি মন্ত্রের এক একটি নিবিড় শক্তি আছে। ইতিপূর্বে আমি যুক্তিবাদীদের মতোই মনে করতাম যে মন্ত্র নিছক প্রতীক মাত্র, কিন্তু আমাদের মনকে সংহত করতে সহায়তা করে। কিন্তু তন্ত্রদর্শন পড়ে আমার প্রত্যয় হয়েছে যে এক একটি বীজমন্ত্রের মধ্যে নিহিত আছে এক একটি সহজ শক্তি, আর প্রতি আধারই এক একটি বিশেষ মন্ত্রের অধিকারী। সেই থেকে আমি ভেবে সারা আমার আধার কোন মন্ত্রের অধিকারী, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। কেননা আমার মন যে ওই যে বললাম, কখনো রাঙিয়ে ওঠে শৈবের রঙে, কখনো শাক্তের, কখনো বৈষ্ণবের। আমার মনে হয় এইখানেই গুরু আমাদের পরম দিশারি দিতে পারেন। আপনারা পড়ে নেবেন, আমি এটা নিয়ে আর আপনারা পড়ে নেবেন, আমি আর এইটা নিয়ে সময় দিতে গেলে অন্য অনেকগুলো জায়গা কভার হবে না, কারণ কতক্ষণ হয়ে গেছে। আমি ও বাবা, আমি 8টায় আমি একটা জিনিস আমি একটু হু করে চলে যাচ্ছি, এইবার বলে রাখি, মনে রাখবেন, একটু বলে রাখি। সুভাষচন্দ্র যখন প্রেসিডেন্সি কলেজের, তিনি পালিয়ে গেছিলেন হিমালয়ের পথে, বেনারস হ্যাঁ বেনারস হয়ে, ওখান থেকে হরিদ্বার হয়ে একদম আরও উপরে ঋষিকেশ পর্যন্ত গুরুর সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। সেই ইতিহাসটা জানেন আপনারা? এবার মনে আছে, এবার দিকে 2 মাস সঙ্গে সেই বজম ফ্রেন্ড, যেটা মহাকাল পর্যায়ে বলছেন, আমার বজম ফ্রেন্ড। কে সে বজম ফ্রেন্ড? প্রফুল্ল সরকার, বজম ফ্রেন্ড। ওনার অনেক বন্ধু, কিন্তু বজম ফ্রেন্ড মহাকাল পর্যায়ে একজন কি বলেছেন? প্রফুল্ল সরকার।
হ্যাঁ, তাকে নিয়ে তো চলে গেছে হিমালয়ে গুরুর সন্ধানে। সেখানে কীভাবে উদ্ধার হয়েছিল? উনি তো সন্ন্যাস নেবেন, সারা জীবন তো গুরু খুঁজে বেড়াচ্ছেন। কলকাতা শহরের চারধারেও, গঙ্গার দুধারে আপ টু মুর্শিদাবাদ গুরু খুঁজে বেরিয়েছেন সবার অলক্ষ্যে, অনেক জায়গাতে। হ্যাঁ, বৈষ্ণব সমাজের অনেক জায়গাতে ঘুরে বেরিয়েছেন। এবার আমি ওইখানে কটা, তারপরে হ্যাঁ একটু বলে আমি চলে যাব। হ্যাঁ, গুরু খুঁজে বেরিয়ে এইবার বেনারসে, বেনারসে দেখা, বেনারসে হঠাৎ রামকৃষ্ণ মিশনে, তখন স্বামী ব্রহ্মানন্দ তখন বেনারস আরকেএম ইউনিটের হেড। উনি দূর থেকে দেখেছেন, উনি নিজের শিষ্যদের বলেছেন, আরে আমি তো ওকে চিনি, আমি তো ওকে দেখেছি আগে, ও তো খুব বড় বাড়ির ছেলে, ওকে যত্ন করে রাখো তোমরা, আর খাওয়া দাওয়ার পরে আমার সাথে দেখা করতে বলো। সেই যে কথা, দেখা হতে বললেন, সুভাষ তুমি ঘর থেকে পালিয়ে এসেছ, আর তোমার এখন সন্ন্যাস নেওয়ার সময় নয়, তোমার জন্য দেশের অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো হোক, তারপর তোমার এই জীবনে আসা। এই যে ইনস্ট্রাকশন, উনি ফিরে এলেন। এবার শুধু তাই নয়, তারও পরে মনে রাখবেন, যখন সুভাষচন্দ্র চলে যাচ্ছেন, আমি এগুলো পড়ার সময় নেই ডিটেলসে আর, তারও পরে, তারও যখন সুভাষচন্দ্র যখন চলে যাচ্ছেন, জানুয়ারির মিডল অফ দ্য জানুয়ারি 1941, গৃহবন্দী, একদম রাতের বেলা ভাইঝি, অর্থাৎ সুরেশবাবুর মেয়েকে পাঠিয়েছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে আশীর্বাদী ফুলের জন্যে, কালীর কাছে তার কালীর আশীর্বাদের ফুল এলো, তারপর মধ্যরাত্রে বেরিয়ে গেলেন। আমি সুরেশবাবুর সেই লেখাটা আগে পড়ে শুনিয়েছি, ওটা আমার ভলিউম 1, নেতাজি সুভাষচন্দ্র, কিছু ভিতর কিছু তথ্যে আছে, এবং সেখানে আরও কি লিখেছেন সুভাষচন্দ্রের জন্য গোটা পৃথিবীতে, এবং এটা 1970 তিনি ডিসক্লোজ করেছেন। হি ডিসক্লোজ দ্য মিস্ট্রি, facts of mysterious living of Subhash Chandra in mid-January 1941, when he was interned in the Elgin Road house. 1970 শেষে ওইটুকু ডিসক্লোজ করেছেন যে আগের দিন রাত্রে আমার মেয়েকে দক্ষিণ কালীবাড়িতে পাঠানো হয়েছিল। তারপরে বলছেন কি এক লাইন, ওই যে ওরা সব বিয়ের গল্প বলছে, ওগুলো সব চক্রান্ত, মিথ্যা। আর এটা কি বলেছেন ওই চিঠিতে? বলেছেন যে গোটা পৃথিবীতে একটা আধ্যাত্মিকতার বন্যা বইবে। এই চিঠিটা ওই বইয়ে দেওয়া আছে। এবার আমি আসছি একটা জায়গাতে, দেখুন 1943 21শে অক্টোবর সিঙ্গাপুরে যেদিন উনি আজাদ হিন্দ সরকার ঘোষণা করবেন, তার আগের দিন রাত্রে সমস্ত ড্রাফটিং হয়ে গেছে, টাইপিস্টরা টাইপ করেছে তার ডিক্লারেশন, তার ক্যাবিনেট তৈরির কম্পোজিশন, তার স্পিচ সব ড্রাফটিং হয়ে গেছে, এবং লেটার্স টু ডিফারেন্ট ডিপ্লোম্যাটস অ্যান্ড ডিফারেন্ট হেডস অফ দি কান্ট্রিজ ড্রাফটিং হয়ে গেছে। মধ্যরাত্রে গিয়েছেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের, সেখানে ভোর পর্যন্ত কালীমায়ের তলায় বসে, যেখানে রামকৃষ্ণের ছবি, মায়ের ছবি, স্বামীজির ছবি, আর মা কালীর পায়ের তলায় বসে ধ্যান করেছেন। তারপর সূর্যোদয়ের আগে ফিরে এসছেন, এবং মাঝে মাঝে যেতেন, সেক্রেটলি যেতেন। তারপর সেই ডিক্লারেশন অফ প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ, যে ডিক্লারেশন। তারও পরে যখন 1945, যখন তাকে ফিরে যেতে হচ্ছে ফ্রম দ্য বার্মা ফ্রন্ট, রেঙ্গুনের আরকেএম এর যেদিন ফিরে যাবেন, স্টার্ট রিট্রিট ফ্রম বার্মা ফ্রন্ট, রেঙ্গুন ফ্রন্ট টুয়ার্ডস ব্যাংকক, একদিন রাত্রে সবার অলক্ষ্যে
বসে ধ্যান করলেন ওই মা কালী, রামকৃষ্ণ, মা বিবেকানন্দের পায়ের তলায়। তারপরের দিন তিনি তার রিট্রিট জার্নি শুরু করলেন। এবং পরবর্তীকালে মনে রাখবেন এই যে আরকেএমের এই যে হেডসরা ছিলেন ইউনিটসের, ওরা সব অ্যারেস্ট হয়েছিল। এখান থেকে এই তথ্যগুলো দিয়ে দিয়েছি আমি কম্পাইল করে প্রাইমারি সোর্স থেকে। আমার নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্য, থার্ড ভলিউমে ওইখানটা, হ্যাঁ, স্বামীজি আর নেতাজি কিছু ভাবনা এই চ্যাপ্টারে এইখানে। এবার এইখানে এগুলো দিয়েছি, এগুলো, হ্যাঁ, সিঙ্গাপুর রামকৃষ্ণ মঠের প্রধান স্বামী ভাস্করানন্দ পরে অ্যারেস্ট হয়েছিলেন, তার লেখা প্রকাশিত হয়েছিল উদ্বোধনে। হেডলাইন ছিল সোনার নেতাজি। এটা উনি অনেক পরে জেল থেকে বেরিয়ে এসে বলেছিলেন এবং পাবলিশড হয়েছিল। এবং সেখানে উনি বলেছিলেন, সাধুজি, আমার তো আমি 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 যে চণ্ডী আর গীতা নিয়ে কলকাতা থেকে বেরিয়ে এসেছিলাম সেটা তো হারিয়ে গেছে, আমাকে দিন। উনি আবার চণ্ডী গীতা, যেটা যেটা ভাস্করানন্দের নিজের ছিল, সেটা দিয়ে দিলেন। দিস ইজ দ্য স্পিরিচুয়ালিটি। এবার আমি আরেকটা জিনিস ছোট করে এবার আমি বলে আমি থেমে যাব আজকে, এগুলো ডিটেলসে যাব না। আমরা যেমন এদিকে ভাস্করানন্দ যুদ্ধক্ষেত্রে, এদিকে ব্রহ্মানন্দ 1914 তার আধ্যাত্মিক রূপটাকে দেখতে পেয়েছিলেন। 1939-এ অভেদানন্দ বুঝতে পেরেছিলেন তার স্পিরিচুয়াল রূপটা। আরও অনেকে, সব কিছু এগুলো বাইরে প্রকাশ পেয়েছে অনেক পরে। ইভিন যোগাচার্য, তন্ত্রাচার্য বরদাচরণ মজুমদার, তার যে কথা সুভাষচন্দ্র সম্বন্ধে, সেগুলো আমরা জেনেছি অনেক পরে। কিন্তু একজন বিদেশি মহিলা, জিউস, জার্মান জিউস, কিট্টি কুর্তি 1933-তে সুভাষচন্দ্র সম্বন্ধে কি বলেছিলেন, সেটার কি দেখেছিলেন তাকে, হ্যাঁ, সুভাষচন্দ্র অ্যাজ আই নিউ হিম, সেই বইটা 1960-তে ইন্ডিয়াতে পাবলিশড হয়েছিল। তাতে পরপর 7টা চ্যাপ্টারে 7টা মোলাকাত হয়েছিল। তিনি পরপর লিখে গেছেন আধ্যাত্মিক দিক, সুভাষচন্দ্রের স্পিরিচুয়াল সাইডটা। প্রথম চ্যাপ্টারেই বলছেন যে এই যে মানুষটা হাঁটতে হাঁটতে আসছে, আমি তার সঙ্গে কথা বলতে পারছি না লজ্জায়, এ তো ডিভাইন ম্যান, এখানে কি করছে ডিভাইন ম্যান। আপনারা, আমি এটা নিয়ে বইটা নিয়ে আলোচনা করেছি কবার, এবং এর কতগুলো ইম্পর্টেন্ট জায়গা এই বইটার যদি পান, এটা বোধহয় রিপাবলিশড হয়েছে, আপনারা পড়ে নেবেন। এটা আমি আমার ওই বই তাইহুকে থেকে ভারতে একটা বড় অংশ আমি বাংলায় ট্রান্সলেট করেছি, জানি না এর আগে কেউ ট্রান্সলেট করেছে কিনা। এটা একদম কিন্তু ডিভাইন ম্যান, এবং বলছেন তারপরে তার পরিচয় হচ্ছে এই ডিভিনিটির ডিভাইন ম্যানের প্রথম সাক্ষাতেই বলছেন হি ইজ এ ডিভাইন ম্যান, হি ইজ এ ডিভাইন ম্যান। তখনও ডিরেক্ট কথাবার্তা হয়নি, দূর থেকেই এসে ডায়েরিতে লিখে রেখেছেন যে একজন ভারতীয় এখানে হেঁটে বেরিয়ে গেলেন, আমার সঙ্গে দূর থেকে চোখাচোখি হলো, লজ্জায় আমিও কথা বলিনি, সেও কথা বলেনি, বাট দ্য ম্যান ইজ ডিভাইন। এখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে উনি কী করছেন। তারপরে লিখছেন উনি তো আসতে বাধ্য, তার কারণ আমরা যেমন জিউসরা 2000 বছর আমরা আক্রান্ত, পরাজিত, পরাভূত এবং অপমানিত, দেশে দেশে আমরা যাযাবর হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো ফ্রিডম নেই। এই লাঞ্ছনা তো ওদের দেশেও বহু শত বছর ধরে, সেই লাঞ্ছনা থেকে দেশবাসীকে মুক্ত করার জন্যে একে তো এই ডিপ্লোম্যাটের এই পলিটিক্যাল রোলটা তাকে প্লে করতে হবেই, এটা তার তো বাধ্যবাধকতা। এই রোলটা ওনার চরিত্রের মূল সুর নয়, পলিটিক্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, দিস ইজ নট তার জীবনের মূল সুর নয়, তার জীবনের মূল সুর স্পিরিচুয়ালিটি। এবং পরবর্তীকালে দেখবেন আপনারা ওইখানে চ্যাপ্টারে বারে বারে ঠোকা মারছেন কীর্তি কুর্তি সুভাষচন্দ্রের কাছে তন্ত্র নিয়ে জানতে চাইছে, তন্ত্র।
অথচ সুভাষচন্দ্র তন্ত্র নিয়ে পড়াশুনো করেছেন বা প্র্যাকটিস করেন, কাউকে বলেননি। হাউ হি হাউ সি কুড, আই ডু নট নো, সেটা কোথাও ডিসক্লোজ করেননি। আর সুভাষচন্দ্র বারে বারে সরে গিয়ে বলছেন না, তুমি অ্যাপ্লাইড সাইকোলজিটা মন দিয়ে পড়ো। এবং সুভাষচন্দ্র অ্যাপ্লাইড সাইকোলজির সময়, মানে কারণ এই কীর্তিকুর্তি নিজে একজন প্র্যাকটিসিং অ্যাপ্লাইড সাইকোলজিস্ট, প্র্যাকটিসিং এবং খুব উঁচু স্তরের পড়াশুনো। তা সত্ত্বেও কীর্তি বলছে, কীর্তি এই মুহূর্তে ইউরোপে এই লোক অন অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যানালিটিক্যাল সাইকোলজি কাজ করছে, এই বইটা অমুক জায়গায় আছে, তুমি পড়াশুনো করো। ক্যান ইউ ইমাজিন, ইজ অ্যাডভাইসিং এ প্র্যাকটিসিং সাইকোলজিস্ট অ্যাবাউট দ্য সাইকোলজি ভলিউমস। মহাকাল পর্যায়ে তার যে উত্তরণ, আরও উত্তরণ ইন স্পিরিচুয়াল প্লেন্স, সেটা নিয়ে আজ আলোচনা করব না। আমি বহু আগে আমার লেখার মধ্যেও বলার মধ্যেও আমি তাকে বিভিন্ন রূপে দেখেছি। কখনো দেখেছি তিনি যেমন মহাকাল, কখনো তিনি কল্কি অবতার, কখনো তিনি নতুন যুগের তিনি বুদ্ধ, মৈত্রী বুদ্ধ, তিনি জেনারেল ডেথ, তিনি লর্ড শিব। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভলিউমসে তার এই পরিচয়, বিভিন্ন ন্যারেটিভস তার বিভিন্ন পরিচয়। আমি এই বলে থামবো, কারণ আমাকে এর পরে আমাকে যেতে হবে। আমি একটু 9টা 8 বেজে গেছে, কারণ হয়ে গেছে প্রায় মোর দেন 17, হ্যাঁ 53 মিনিটস হয়ে গেছে। আমি এটা নিয়ে আর কন্টিনিউ করে পরে একদিন বসবো যদি আপনাদের প্রশ্ন থাকে কিছু। আই উইল গো টু দ্য নেক্সট ফেজ। একটু পরে একটু গ্যাপ দেবো, মিনিট কয়েকের গ্যাপ দিয়ে চলে যাব আমি। যে সুভাষচন্দ্র সম্বন্ধে আমাদের এত ন্যারেটিভসে ভুল হচ্ছে কেন, তার জীবন সম্বন্ধে আমাদের এত ভুল বোঝাবুঝি কেন? হোয়াই ইউ আর ফেলিং টু রিড হিম? হোয়াট ইজ দ্য ডেফিসিয়েন্সি? অ্যান্ড হোয়াই দিস ডেফিসিয়েন্সিজ? Is it due to really the deficiency in the documents availability or our inability? শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, সব্যসাচী, রাজা মিত্র, থ্যাংক ইউ অশোক, শিলা ঘটক। হ্যাঁ, আমি আসছি। শুভরাত্রি। আমি এরপরে যাব নেক্সট, এটা বাংলাতে বলবো, আর তারপরে আমি 10টায় শুরু করব একটা সাবজেক্ট, সেটা ইংরেজিতে বলবো। যে হঠাৎ আবার একটা কথা নিয়ে উঠেছে, জেনারেল সিদেইর প্লেনে ছিলেন না, তাই অন্য প্লেনে গেছিলেন। তার প্লেন নাকি সাউথ চায়না সিতে ডাইভ করেছিল, ক্র্যাশ করেছিল বাই দ্য ফায়ারিং ফ্রম চাইনিজ ক্যানন্স। আমি সেটা নিয়ে কথা বলবো একটু, প্লাস অন্য অনেক। হাউ আই ডিল, যখন জাস্টিস মুখার্জি আমায় প্রশ্ন করেছিলেন হোয়াট ওয়াজ দ্য ফেট অফ জেনারেল সিদেই, তখন আমি কিছু উত্তর দিয়েছিলাম। ইন দ্যাট পয়েন্ট, ফ্রম অ্যাভেলেবল ডকুমেন্টস ইন দ্য ফ্লোর অফ দি কমিশন, আমি সেই কথাটা বলবো। শুভরাত্রি।